গল্প স্বল্পে আজ পড়ছি সত্যজিৎ রায়ের গোসাইপুর সরগরম। আজ দ্বিতীয় পর্ব। ভোলানাথবাবুর গলা আবার ধরে গেল। ফেলুদা ব্যাপারটাকে আর না বাড়িয়ে বলল, এ বাড়িতে আত্মা নামানোর সময় আপনি ছিলেন? ছিলাম, তবে ঘরের মধ্যে ছিলাম না, দরজার বাইরে। ভেতরে কেবল কর্তামশাই আর ভট্টাচার্য মশাই, আর নিত্যানন্দ ছাড়া কেউ ছিলেন না। মা ঠাকুরন যেন জানতে না পারেন এইটা বলে দিয়েছিলেন কর্তামশাই, তাই দরজায় পাহারায় থাকতে হলো। তাহলে আপনি কিছুই শুনেননি? আগে 10 মিনিট খানেক চুপচাপের পর মধু সরকারের বাসবনের দিক থেকে যখন শেয়াল দিকে উঠল, সেই সময় যেন কর্তামশাইয়ের গলায় শুনলাম, কেউ এলেন, কেউ এলেন। তারপর আর কিছু শুনিনি। সব হয়ে যাওয়ার পর ভট্টাচার্য মশাইকে নিয়ে তার বাড়ি পৌঁছে দিয়ে আসি। শরবত খাওয়া শেষ করে একটা চারমিনার ধরিয়ে ফেলুদা বলল, দুর্লভ মল্লিকের লোক আপনাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, সে কথা মনে পড়ে? ভোলানাথবাবুর উত্তর এলো ছোট্ট দুটো কথায়, তা পরে। আপনার মনে আক্রোশ নেই? ফেলুদাকে এই ধরনের ধাক্কা মারা প্রশ্ন করতে আগেও দেখেছি। ও বলে এই ধরনের প্রশ্নের রিয়াকশন নাকি থেকে অনেক কিছু জানা যায়। ভোলানাথবাবু জিভ কেটে মাথা হেট করলেন, তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, এখন মাথাটা ঠিক নেই, তাই নইলে কর্তামশাইয়ের মতো মানুষ কজন হয়? ফেলুদা আর কোনো প্রশ্ন করল না। ভোলানাথবাবু একটুক্ষণ অপেক্ষা করে বললেন, যদি অনুমতি দেন আমি একটু ভট্টাচার্য মশাইয়ের বাড়ি যাব। ফেলুদা বা জীবনবাবুর কোনো আপত্তি নেই জেনেও ভদ্রলোক চলে গেলেন। জীবনবাবু একটু উসখুস করছেন দেখে ফেলুদা বলল, কিছু বলবেন কি? আপনি কিছুটা অগ্রসর হলেন কিনা জানার আগ্রহ হচ্ছে। বুঝলাম ভদ্রলোক নিজের সম্বন্ধে বিশেষ চিন্তিত। ফেলুদা বলল, ভোলানাথবাবুকে বেশ ভালো লাগলো। জীবনবাবুর মুখ শুকিয়ে গেল। তার মানে আপনি বলতে চান? আমি নিশ্চয়ই বলতে চাই না আপনাকে আমার ভালো লাগে না। আমি বলতে চাই শুধু দু একটা খটকার উপর নির্ভর করে তো খুব বেশি দূর এগোনো যায় না, বিশেষ করে সেই খটকাগুলোর সঙ্গে যখন মূল ব্যাপারটার কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না। এখন যেটা দরকার সেটা হলো কোনো একটা ঘটনা যেটা। কি রে, কে ওখানে? ফেলুদার কথা থেমে গেল, কারণ ঠাকুমা চেঁচিয়ে উঠছেন। আওয়াজটা এসেছে বাড়ির পেছন দিক থেকে। চারদিক নিস্তব্ধ বলে গলা এত পরিষ্কার শোনা গেল। ফেলুদা দেখলাম মুহূর্তের মধ্যে সোজা বাগানের দিকে ছুটছে। আমরাও তার পিছু নিলাম। লালমোহনবাবু এতক্ষণ পুকুরের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইছিলেন। তিনিও দেখলাম সঙ্গে সঙ্গে দিলেন ছুট। 3টে টর্চের আলোর সাহায্যে আমরা বাগানে গিয়ে পৌঁছলাম। ফেলুদা এগিয়ে গেছে। সে পশ্চিমের পাঁচিলের গায়ে একটা ধসে যাওয়া অংশের পাশে দাঁড়িয়ে বাইরে টর্চ ফেলে রয়েছে। কাউকে দেখলেন? জীবনবাবু প্রশ্ন করলেন। দেখলাম, কিন্তু চেনার মতো স্পষ্ট নয়। 8 ঘন্টা ধরে মশার বিনবিনুনি আর কামড় আর ঝিঝির কান ফাটানো শব্দের মধ্যে সারা বাগান চষে যেটা পাওয়া গেল সেটা একটা চরম রহস্য। সেটা হলো বাগানের উত্তর দিকের শেষ মাথায় একটা গাছের গুড়ির পাশে একটা সদ্য খোঁড়া গর্ত। তার মধ্যে যে কি ছিল বা কি থাকতে পারে সে ব্যাপারে জীবনবাবু কোনো রকম আলোকপাত করতে পারলেন না। লালমোহনবাবু অবশ্যই সোজাসুজি বললেন গুপ্তধন, কিন্তু জীবনবাবু বললেন তাদের বংশে কশ্চিনকালেও গুপ্তধন সম্বন্ধে কোনো কিংবদন্তি ছিল না। ফেলুদা যে কথাটা বলল সেটাও আমার কাছে পুরোপুরি রহস্য। জীবনবাবু, আমার মনে হচ্ছে আমরা এই ঘটনাটার জন্য অপেক্ষা করছিলাম। আমরা কিছুক্ষণ হলো খাওয়া দাওয়া সেরে আমাদের ঘরে এসে বসেছি। আজ বেশ কাহিল লাগছে, বুঝতে পারছি। অন্ধকারে বনবাদারে ঘোরাটা সহজ কাজ নয়। আমার আর লালমোহনবাবুর পায়ে বেশ কয়েক জায়গায় ডেটল দিতে হয়েছে, কারণ আগাছার মধ্যে কাটা ঝোপও ছিল বেশ কয়েকটা। একমাত্র ফেলুদাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আজ তার খাতা খুলেছে, গায়ে ওরমোস লাগিয়ে বালিশে বুক দিয়ে শুয়ে কি যেন হিজিবিজি লিখছে। লালমোহনবাবু একটা হাই অর্ধেক তুলে থেমে গেলেন, কারণ ফেলুদা একটা প্রশ্ন করেছে লালমোহনবাবুকে নয়, তুলসীবাবুকে। তুলসীবাবু আমাদের জন্য পান নিয়ে ঢুকছেন। তুলসীবাবু, আপনি যদি একজন মহৎ লোককে একটা লোক ঠকানো ফন্দি বাতলে দেন, সে লোক যদি সে ফন্দি কাজে লাগায়, তাহলে তাকে কি আর মহৎ বলা চলে?
তুলসীবাবু ভ্যাবাচাকা ভাব করে বললেন, ওরে বাবা, আমি মশাই এসব হেয়ালি টেয়ালিতে একেবারেই অপটু। তবে হ্যাঁ, মহৎ লোক অত নিচে নামবে কেন? নিশ্চয়ই নামবেন না। যাক, বলল ফেলুদা, আমি খুশি হলাম জেনে যে আপনি আমার সঙ্গে একমত। একেই তো প্যাঁচালো রহস্য, সেটাকে ধোয়াটে কথা বলে ফেলুদা আরও পেঁচিয়ে দিচ্ছে। আমি তাই ও নিয়ে আর একদম চিন্তা না করে মশারির ভিতর ঢুকলাম। কিন্তু চিন্তা করব না ভাবলেই কি আর মন থেকে চিন্তা পালিয়ে যায়? আমার নিজের মনেই যে প্রশ্ন জমা হয়েছে একগাদা। শ্যামলালবাবুর পায়ে কাদা কেন? কে পাঠিয়েছে ঠগির ফাঁস আর হুমকি চিঠি? ঠাকুমা কাকে দেখে চেঁচালেন আজকে? বাগানের গর্তে কি ছিল? আত্মার উত্তর লেখা কাগজ দেখালেন না কেন মল্লিক মশাই? গতকালের মতো আজও বিছানায় পড়তে না পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। কেবল তফাৎটা এই যে গতকাল এক ঘুমে রাত কাবার, আর আজ চোখ খুলে দেখি তখনও অন্ধকার। আসলে ঘুমটা ভেঙেছে একটা চিৎকারে। সেটার জন্য দায়ী বোধহয় লালমোহনবাবু, কারণ তিনি খাটের উপর বসে আছেন মশারির বাইরে। সামনের খোলা জানালার গড়াদের ভিতর দিয়ে চাঁদের আলো এসে পড়েছে তার মুখের উপর, আর স্পষ্ট দেখছি তার চোখ গোল হয়ে গেছে। বাপ রে বাপ, কি স্বপ্ন কি স্বপ্ন, বললেন লালমোহনবাবু। কি দেখলেন আবার? আমি জিজ্ঞেস করলাম। দেখলুম আমার ঠাকুরদা হরিমোহন গাঙ্গুলিকে একটা সংবর্ধনা সভা, তাতে ঠাকুরদা স্পিচ দিলেন। তারপর আমার গলায় মালা পরিয়ে দিয়ে বললেন, এই দেখ কেমন রোমাঞ্চকর মালা দিলাম তোকে। আর আমি দেখছি সেটা ফুলের মালা নয় তপেশ, সেটা, ওরে বাস রে বাস, সেটা খুদে খুদে রক্তবর্ণ নরমুন্ডু দিয়ে গাঁথা। এমন চমৎকার ব্রাহ্ম মুহূর্তে আপনি এই উদ্ভট স্বপ্ন দেখেছেন? আশ্চর্য, ফেলুদা যে তার খাটে নেই এটা এতক্ষণ খেয়ালই করিনি। সে ছাদের দরজা দিয়ে ঘরে এসে ঢুকল। বুঝলাম সে যোগব্যায়াম করছিল। যাক, তাহলে সকাল হয়ে গেছে। কি করব বলুন, বললেন লালমোহনবাবু। আপনার ওই রক্তকরণ আর আত্মারাম আর সংবর্ধনায় মিলে এমন জগাখিচুড়ি হয়ে গেছে আমার মধ্যে। আমরা উঠে পড়লাম। তুলসীবাবু কি এখনো ঘুমোচ্ছেন? ছাদে এসে দেখি পূব দিকটা সবে ফর্সা হয়েছে, তার ফলে চাঁদের আলোটা ফিকে লাগছে। 2-3টে তারা এখনো পিটপিট করছে, কিন্তু তাদের মেয়াদ আর বেশিক্ষণ নয়। দাঁতন দিয়ে এক্সপেরিমেন্ট করব বলে কিছু নিমের ডাল ভেঙে রেখেছিলাম। ফেলুদা বলে দোকানের যে কোনো টুথব্রাশ আর পেস্টের চেয়ে 10 গুণ বেশি ভালো, তারই একটা চিবিয়ে রেডি করছি। এমন সময় শুনলাম পরিত্রাহী চিৎকার, মিত্তির মশাই, মিত্তির মশাই। ভোলানাথ বাবুর গলা। আমরা দুধদার করে নিচে গিয়ে হাজির হলাম। সর্বনাশ হয়ে গেছে। ভোরের আকাশে ভদ্রলোকের ফ্যাকাশে মুখ আর ফ্যাকাশে লাগছিল। কি হয়েছে? ফেলুদা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল। কাল রাত্রিরে বাড়িতে ডাকাত পড়ে সব লণ্ডভণ্ড, সিন্দুক খালি। কর্তামশায়ের হাত পা মুখ বেঁধে রেখেছিল, আমাকেও বেঁধেছিল। সকালে ছোটবাবু এসে খুলে দিলেন। আপনি শিগগির আসুন। শ্যামলাল মল্লিক জখম হননি বটে, কিন্তু তাকে যেভাবে 2 ঘন্টা বাধা অবস্থায় পড়ে থাকতে হয়েছিল তাতে তিনি বেশ টসকে গেছেন। ফ্যালফ্যাল করে সামনের দিকে চেয়ে বসে আছেন ফরাসের উপর। কেবল একবার মাত্র বিড়বিড় করে বলতে শুনলাম, বাদলি যদি তো মেরে ফেললি না কেন? এদিকে তার সিন্দুক যে ফাঁক, সেটা কি তিনি খেয়াল করেছেন? ফেলুদা প্রথমে শ্যামলাল বাবুর ঘরটা তন্ন তন্ন করে দেখল। শুধু সিন্দুকটাই খোলা হয়েছে, আর যার যেমন তেমনই আছে। চাবি থাকতো নাকি ভদ্রলোকের বালিশের নিচে। ভোলানাথ বাবু দোতলাতেই শোন। তাকে ঘুমের মধ্যে অ্যাটাক করে হাত পা চোখ মুখ বেঁধে ফেলেছে ডাকাত। ওর ধারণা যে অন্তত 2 জন লোক ছিল। চাকর নবীন নাকি সারা রাত নাকি তেল দিয়ে ঘুমিয়েছে। 2 জন পাইকের মধ্যে একজন চলে গিয়েছিল সেগুনহাটি যাত্রা দেখতে। তার একজন তার ডিউটি ঠিকই করেছিল। দুঃখের বিষয়, ডাকাত মাথায় লাঠি মেরে বেশ কয়েক ঘন্টার জন্য তাকে অকেজো করে দিয়েছিল। সামনের দরজা বন্ধই ছিল, কাজেই মনে হয় খিড়কির পাঁচিল টপকে পিছনের বারান্দা দিয়ে ঢুকেছিল। ঠাকুমাকে কিছু জিজ্ঞেস করে লাভ নেই, কারণ তিনি থাকেন বারান্দার উত্তর প্রান্তে 3টি অকেজো ঘরের পরে শেষ ঘরে।
15 মিনিট হলো এসেছি, কিন্তু এখনো জীবনবাবুর দেখা নেই। ভোলানাথবাবু আমাদের সঙ্গেই ছিলেন। ফেলুদা তাকে বলল, জীবনবাবুকে আমাদের সঙ্গে কথা না বলেই পুলিশে খবর দিতে গেলেন নাকি? ভোলানাথবাবু আমতা আমতা করে মাথা নেড়ে বললেন, আগে আমাকে বলেই তিনি বাইরে বেরিয়েছিলেন বটে, কিন্তু তারপরে তো। ফেলুদা এবার ছুটল সিঁড়ির দিকে। পিছনে আমি আর লালমোহনবাবু উঠোন পেরিয়ে সোজা খিড়কির বাইরে বাগানে হাজির হলাম। এখনও ভালো করে সূর্য ওঠেনি, অল্প কুয়াশাও যেন রয়েছে, কিংবা জমে থাকা উনুনের ধোঁয়া। গাছের পাতাগুলো শিশিরে ভেজা, পায়ের নিচে ঘাস ভেজা। পাখি ডাকছে, কাক, শালিক, আর আরেকটার নাম জানি না। আমরা বাগানের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে থেমে গেলাম। 10 হাত দূরে একটা কাঁঠাল গাছের গুড়ির ধারে নীল পাঞ্জাবি আর পায়জামা পরা একজন লোক পড়ে আছে। ওই পোশাক আমি চিনি, ওই চটিটাও চিনি। ফেলুদা এগিয়ে গিয়ে কাছ থেকে দেখেই একটা আতঙ্ক আর আক্ষেপ মেশানো শব্দ করে পেছিয়ে এলো। অমশাই। লালমোহনবাবু আঙ্গুল দিয়ে কিছু দূরের মাটিতে একটা জায়গায় পয়েন্ট করে কথাটা বললেন। জানি, দেখেছি, বলল ফেলুদা। ওটা ছোবেন না, ওটা দিয়েই জীবনবাবুকে খুন করা হয়েছে। ঝোপের ধারে পড়ে রয়েছে, কোণে পাথর বাঁধা একটা গামছা। ভোলানাথবাবুও বেরিয়ে এসেছেন, আর দেখেই বুঝছেন কি হয়েছে। সর্বনাশ, বলে মাথায় হাত দিয়ে প্রায় যেন ভিড়মি লাগার মতো ভাব করে 3 হাত পেছিয়ে গেলেন ভদ্রলোক। এখন বিচলিত হলে চলবে না ভোলানাথবাবু, আপনি চলে যান ভদ্রলোকের সঙ্গে। এখানে পুলিশের ঘাঁটিতে গিয়ে খবর দিন, দরকার হলে শহর থেকে দারোগা আসবে। কেউ যেন লাশ বা গামছা না ধরে। কিছুক্ষণ আগেই এই কীর্তিটা হয়েছে, সে লোক হয়তো এখনো এ তল্লাটেই আছে। আর ভালো কথা, মল্লিক মশাই যেন খুনের কথাটা না জানেন। ফেলুদা দৌড় দিল পশ্চিম দিকের পাঁচিল লক্ষ্য করে, সঙ্গে সঙ্গে আমিও। এদিকের পাঁচিলের একটা জায়গা ধসে গিয়ে দিব্যি বাইরে যাবার পথ হয়ে গেছে। আমরা দুজন টোপকে বাইরে গিয়ে পড়লাম। ফেলুদার চোখ চারিদিকে ঘুরছে, এমনকি জমির দিকেও। আমরা এগিয়ে গেলাম। 100 গজের মধ্যে অন্য কোনো বাড়ি নেই, কারণ এটা সেই শর্টকাটের বাঁশবন। কিন্তু ওটা কি? একটা ভাঙা মন্দির, নিশ্চয়ই সেই বাদুড়ে কালী মন্দির। মন্দিরের পাশে একজন লোক আমাদের দিকেই এগিয়ে আসছেন, কবিরাজ রসিক চক্রবর্তী। কি ব্যাপার এত সকালে? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। আপনি খবর পাননি বোধহয়? কি খবর? মল্লিক মশাই। কবিরাজের চোখ কপালে উঠে গেছে। আপনি যা ভয় পাচ্ছেন তা নয়, মল্লিক মশাই সুস্থই আছেন, তবে তার বাড়িতে ডাকাত পড়েছে, আর জীবনবাবু খুন হয়েছেন। তবে এ খবরটা আর মল্লিক মশাইকে দেবেন না। রসিকবাবু ব্যস্তভাবে এগিয়ে গেলেন, আমরাও ফেরার রাস্তা ধরলাম। খুনি পালিয়ে গেছে। পাঁচিল টপকে বাগানে ঢুকে যেতেই 3 নম্বর বিস্ফোরণ। আমার মাথা ভো ভো করছে। এ কি স্বপ্ন না সত্যি? কাঁঠাল গাছের নিচটা এখন খালি, জীবনবাবুর লাশ উধাও, ঝোপের পাশ থেকে ঠগির ফাঁসটাও উধাও। লালমোহনবাবু একটা গোলঞ্চ গাছের পাশে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছেন। কোনো রকমে ভদ্রলোক মুখ খুললেন। ভোলানাথবাবু পুলিশে খবর দিতে চলে গেলেন। আমি আপনাদের খুঁজতে এসে দেখলেন লাশ নেই? ফেলুদা চেঁচিয়ে জিজ্ঞেস করল। না। ফেলুদা আবার দৌড় দিল, এবার পশ্চিমে নয়, পূবে। পূবের দেওয়ালে ফাঁক নেই, কিন্তু উত্তরে আছে। কালকের সেই গর্ত, আজ দেখলাম সেটা একটা আম গাছের নিচে, আর পিছনেই ফাঁক, বড় ফাঁক, প্রায় একটা ফটক বললেই চলে। আমি আর ফেলুদা বাইরে বেরোলাম। 10 হাতের মধ্যেই একটা পুকুর, জলে টইটুম্বুর। এই পুকুরেই যে ফেলা হয়েছে লাশ তাতে সন্দেহ নেই। আমরা ফিরে গিয়ে পিছনের সিঁড়ি দিয়ে সোজা উঠলাম দোতলায়। ও জীবন, ও বাবা জীবন, ঠাকুমা চেঁচাচ্ছেন। এই যেন দেখলাম জীবনকে। গোল কোথায় ছেলেটা? গাল তোবড়ানো, চুল ছোট করে ছাঁটা, থান পড়া 80 বছরের বুড়ি,
ঘোলাটে চশমা পরে নিজের ঘর ছেড়ে বারান্দায় এদিকে চলে এসেছেন। একদিন গলা শুনেছি, আজ প্রথম দেখলাম ঠাকুমাকে। ফেলুদা এগিয়ে গেল। জীবনবাবু একটু বেরিয়েছেন। আমার নাম প্রদোষ মিত্র। আপনার কি দরকার আমাকে বলতে পারেন। তুমি কে বাবা? আমি জীবনবাবুর বন্ধু। তোমাকে তো দেখিনি। আমি 2 দিন আগেই এসেছি কলকাতা থেকে। তুমিও কলকাতায় থাকো? আগে হ্যাঁ। কিছু বলার ছিল আপনার? বুড়ি হঠাৎ যেন সেই খেই হারিয়ে ফেললেন। ঘাড় উঁচু করে কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে বললেন, কি বলার ছিল সে আর মনে নেই বাবা, আমার বড্ড ভোলা মন যে। আমরা ঠাকুমাকে আর সময় দিলাম না। 3 জনে গিয়ে ঢুকলাম শ্যামলাল বাবুর ঘরে। রসিকবাবু ইতিমধ্যে এসে হাজির হয়েছেন। তিনি শ্যামলাল বাবুর নাড়ি ধরে বসে আছেন। জীবন কোথায় গেল? এখনও কেমন জানি অসহায় ভাব করে কথা বলছেন ভদ্রলোক। বুঝলাম, রসিকবাবু জীবনবাবুর মৃত্যু সংবাদটা শ্যামলাল বাবুকে দেননি। আপনি তো চাইছিলেন তিনি কলকাতায় ফিরে যান, বলল ফেলুদা। ও চলে গেল। কিসে গেল? পালকিতে? পালকিতে তো আর সবটুকু যাওয়া যায় না। কাটায় থেকে ট্রেন ছাড়া গতি নেই। গরুর গাড়ি বা ডাক গাড়িতে যাওয়া আজকের দিনে যে সম্ভব নয় সেটা নিশ্চয়ই বোঝেন। তুমি আমাকে বিদ্রূপ করছো? শ্যামলাল বাবুর গলায় যেন একটু অভিমানের সুর। শুধু আমি কেন, ফেলুদা বলল, গ্রামের সবাই করে। আপনি যা করছেন তাতে আপনার তো নয়ই, কারুরই লাভ বা মঙ্গল হচ্ছে না। আপনি নিজের কি হলো সেটা তো দেখলেন। সর্কির বদলে বন্দুকধারী একজন ভালো পাহারাদার থাকলে আর এই কাণ্ডটা হতো না। বৈদ্যুতিক শখের চেয়ে এই শখটা কি কিছু কম হলো? যে যুগ চলে গেছে তাকে আর ফিরিয়ে আনা যায় না মল্লিক মশাই। আশ্চর্য, আমি ভেবেছিলাম ভদ্রলোক তেলে বেগুনে জ্বলে উঠবেন, কিন্তু সেটা হলো না। ফেলুদার কথার উত্তরে একটি কথাও বললেন না। তিনি কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন। মুখের চেহারা কি হয়েছে দেখেছেন? লালমোহনবাবু তক্তপোষে বসে হাতে তার দাড়ি কামানোর আয়নাটা নিয়ে তাতে নিজের মুখ দেখে মন্তব্যটা করলেন। ওর মুখের যা অবস্থা আমাদের সকলেরই তাই। গোসাইপুরের ওই একটা ড্রব্যাক, বললেন তুলসীবাবু। এটার বিষয়ে আপনাদের আগে থেকেই ওয়ার্নিং দেওয়া উচিত ছিল। আপনি গোসাইপুর বলছেন, আমি বলবো মল্লিক বাড়ির বাগানে, বললেন লালমোহনবাবু। ওইটাই হলো মশার ডিপো। দুপুরের খাওয়া শেষ করে আমরা দোতলায় আমাদের ঘরে এসে বসেছি। পুলিশ এসে তদন্ত শুরু করে দিয়েছে। ফেলুদা এভাবে গুম মেরে গেছে কেন বুঝতে পারছি না। আমার বিশ্বাস জীবনবাবুর খুনটা ওর কাছে এতই অপ্রত্যাশিত যে ওর ক্যালকুলেশন সব গন্ডগোল হয়ে গেছে। আর ডাকাতি যদি খুনটা করে থাকে তাহলে তদন্তের মজাটা কোথায়? ডাকাত ধরার রাস্তা তো পুলিশের ঢের ভালো জানা আছে। সেখানে একজন প্রাইভেট গোয়েন্দা আর কি করতে পারে? দারোগা সুধাকর প্রামাণিক ইতিমধ্যে ফেলুদার সঙ্গে এসে কথা বলে গেছেন। তিনি ফেলুদার নাম শুনেছেন, তবে ফেলুদার উপর খুব একটা ভক্তিভাব আছে বলে মনে হলো না। বিশেষ করে জীবনবাবুর লাশ লোপাট হয়ে যাওয়াতে তিনি রীতিমতো বিরক্ত। আপনারা যারা শখের ডিটেকটিভ, বললেন সুধাকর দারোগা, তাদের দেখেছি কাজের মধ্যে সিস্টেমের কোনো বালাই নেই। আরেকজন দেখেছি আপনার মতো গণেশ দত্তগুপ্ত, তার সঙ্গে একটা কেসে ঠোকাঠুকি লাগে। যেখানে দরকার অ্যাকশনের সেখানে চোখ কুচকে বসে ভাবছে। কি যে ভাবছে তা মা গঙ্গাই জানে। আবার যেখানে কাজ করছে তার পেছনে কোনো চিন্তা নেই। লাশটা যখন দেখলেন পড়ে আছে আর সেটাকে ছেড়ে যদি যেতেই হয় তো একটা লোককে পাহারায় বসিয়ে যেতে পারলেন না। এখন আমাদের ওই পেছনের পুকুরে জলে জাল ফেলতে হবে, আর তাতে যদি ডেড বডি না ওঠে তো ভেবে দেখুন, এই গায়ে 11টা পুকুর, তার মধ্যে একটাকে দিঘিও বলা চলে। আর তাতেও যদি না হয় তাহলে এসবই কিন্তু আপনার নেগলিজেন্সের জন্য। ফেলুদা পুরো ঝালটা হজম করে উল্টে একটা বেয়ারা প্রশ্ন করে সুধাকর দারোগাকে আরও উস্কে দিল। আপনি প্রেতাত্মায় বিশ্বাস করেন? দারোগা কিছুক্ষণ অবাক হয়ে ফেলুদার দিকে চেয়ে থেকে মাথা নেড়ে বললেন, আপনার সিরিয়াস বলে খ্যাতি আছে শুনেছিলাম, এখন দেখছি সেটাও ভুল। ফেলুদা বলল, কথাটা জিজ্ঞেস করলাম কারণ
আপনারা যদি খুনি ধরতে না পারেন তাহলে আমাকে মৃগাঙ্ক ভট্টাচার্যের শরণাপন্ন হতে হবে। তিনি প্রেতাত্মা নামাতে পারেন। আমার মনে হচ্ছে জীবনলালের আত্মাই জীবনলালের খুনির সঠিক সন্ধান দিতে পারেন। আপনি নিজে তাহলে হোপলেস ফিল করছেন বলুন? খুনের তদন্ত আমার সাধ্যের বাইরে, সেটা স্বীকার করছি, বলল ফেলুদা, কিন্তু ডাকাতের হাতে হাতকড়া পরাতে পারবো বলে আমার বিশ্বাস আছে। সুধাকরবাবুর যে ফেলুদার উপর আস্থা কত কম সেটা তার পরের কথা থেকেই বুঝতে পারলাম। আপনি ডেড বডি আয় জ্যান্ত বডি তফাৎ করতে পারেন আশা করি। গলায় ফাঁস দিয়ে টান মারলে কি কি পরিবর্তন হয় সেটা জানা আছে আপনার? ফেলুদা ঠান্ডাভাবেই উত্তরটা দিল, সুধাকরবাবু, আমার যখন পুলিশে চাকরি নেবার কোনো বাসনা নেই তখন আপনার প্রশ্নের জবাব দেওয়াটা আমার মর্জির ব্যাপার। পুলিশের উপর নির্ভর না করে যখন আমি প্রেতাত্মার কথা বলছি তখন বুঝতেই পারছেন আমার তদন্তের রাস্তাটা একটু স্বতন্ত্র। ভোলানাথবাবু সম্পর্কে আপনার মনে কোনো সন্দেহের ভাব নেই? নিশ্চয়ই আছে। আমার সন্দেহ আপনারা দিকবিদিক বিবেচনা না করেই ভদ্রলোকের হাতে হাতকড়া পরাবেন, কারণ তার পূর্বপুরুষ যে জীবনবাবুর পূর্বপুরুষের দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন সে খবর হয়তো আপনাদের কোনো কানে পৌঁছেছে, কিন্তু সেটা করলে আপনারা মারাত্মক ভুল করবেন। সুধাকর দারোগা সশব্দে হেসে মোড়া থেকে উঠে দাঁড়ালেন। তারপর ফেলুদার দিকে চেয়ে চুকচুক করে আক্ষেপের শব্দ করে বললেন, মুশকিল হচ্ছে কি জানেন, আপনারা বেশি ভেবে সহজ জিনিসটাকে জটিল করে ফেলেন। কেসটা জলের মতো পরিষ্কার। আপনাদের জাল ফেলা পুকুরের জলের মতো? ফেলুদার খোঁচা অগ্রাহ্য করে দারোগা বলে চললেন, আপনি একটু ভেবে দেখলেই বুঝতে পারতেন কেন ভোলানাথ বাবুর কথা বলছি। ডাকাতি এবং খুন দুটোর জন্যই সে দায়ী। এ ডাকাতি ঘরের লোকের কাজ সে তো বোঝাই যাচ্ছে। আসল ডাকাত হলে সিন্দুক ভাঙতো, চাবি দিয়ে খুলত না। ভোলানাথ টাকা নিয়ে পালাচ্ছিল পিছনের বাগান দিয়ে। খুন করবার কোনো অভিপ্রায় ছিল না তার। জীবনবাবু ঘুম ভেঙে টের পেয়ে তাকে ধাওয়া করেন। ভোলানাথ খুন করতে বাধ্য হয়। তারপর সন্দেহ যাতে না পড়ে তাই আপনাদের খবর দিতে আসে। ভোলানাথ বলেছে ডাকাত তাকেও বেঁধে রেখেছিল। জীবনবাবু এসে তার বাঁধন খোলে। এ কথা যে সত্যি তার প্রমাণ কই? এর তো কোনো সাক্ষী নেই। সিন্ধুকের টাকা তাহলে কোথায় গেল সুধাকরবাবু? ফেলুদা গভীরভাবে জিজ্ঞেস করল। সেই টাকাও খুঁজতে হবে, বললেন সুধাকরবাবু। লাশ পেলে পর আমরা ভোলানাথ বাবুকে জেরা করব, তখন সব সুরসুর করে বেরিয়ে পড়বে। আমার কিন্তু সুধাকরবাবুর কথাগুলো বেশ মনে ধরল, কিন্তু ফেলুদা কেন আমল দিচ্ছে না? দারোগা যখন সিঁড়ি দিয়ে নামছে তখনই কেন সে বলতে গেল আজই সন্ধ্যায় জীবনলালের আত্মা নামানো হবে মৃগাঙ্কবাবুর বাড়িতে, এলেই ঠকবেন না। তুলসীবাবুর দেখলাম একমাত্র চিন্তা কালকের সংবর্ধনা হবে কিনা সেই নিয়ে। রহস্যের কিনারা না হলে, খুনির হাতে হাতকড়া না পড়লে নিশ্চয়ই হবে না, কারণ গ্রামের লোকের সংবর্ধনা সবাই যোগ দেবার উৎসাহই হবে না। লালমোহনবাবু অবশ্যই মেনেই নিয়েছেন যে মালা আর মানপত্র ফসকে গেল আর স্পিচটা মাঠে মারা গেল। হয়তো নিজেকে সান্ত্বনা দেবার জন্যই বললেন, আমরা মশাই রহস্য বেঁচে খাই, বাস্তবিক একটা খাঁটি রহস্যের সামনে পড়লে সেটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। মুখে এটা বলা সত্ত্বেও লক্ষ্য করছি উনি বারবার নিজের অজান্তে বিড়বিড় করে স্পিচের লাইন বলছেন আর বলেই নিজেকে সামলে নিচ্ছেন। মৃগাঙ্ক ভট্টাচার্য কোন বাড়িতে থাকেন বলতে পারেন? প্রশ্নটা এলো তুলসীবাবুর বাড়ির দরজার বাইরে থেকে। এই শুরু হলো, বললেন তুলসীবাবু। সোমার শুক্কুরে উপদ্রব লেগেই আছে, আর রাস্তায় প্রথম বাড়ি বলেই আমাকে এই ঝুঁকি পোয়াতে হয়। ভদ্রলোক জানালা দিয়ে নিচের দিকে চেয়ে বললেন, আরও 3টি বাড়ি পরে, ডান দিকে। ফেলুদা বলল, আমরা আসছি বলে খবরটা পাঠিয়ে দিতে পারলে ভালো হতো, আর বলবেন কেউ দাঁড়াতে পারবো না, আমাদের আত্মাকে প্রায়োরিটি দিতে হবে। তুলসীবাবু বোধ হয় এই প্রথম বুঝলেন যে ফেলুদা ব্যাপারটা সম্বন্ধে সত্যিই সিরিয়াস। তার মুখের ভাব দেখে ফেলুদা বলল, আমার একার কাজ ফুরিয়ে গেছে তুলসীবাবু, এখন ভট্টাচার্য মশাইয়ের সাহায্য ছাড়া এগোতে পারবো না। ফেলুদা অনেক সময় বলে যে মনের দরজা খোলা রাখা উচিত, বিশেষ করে আজকের দিনে,
কারণ রোজই প্রমাণ হচ্ছে যে এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার কারণ বৈজ্ঞানিকেরা জানে না, অথচ জানে না বলে সেটাকে উড়িয়ে দিতেও পারছে না। এই যেমন সেদিন কাগজে বেরোলো যে ইউরি গেলোর বলে এক ইহুদি যুবক চোখের চাহনির জোরে 5 হাত দূর থেকে বৈজ্ঞানিকের হাতে ধরা কাঁটা চামচ বেঁকিয়ে ফেলেছে। এই ঘটনা চোখের সামনে দেখেছে আরও একজন ডাক সাইটে বৈজ্ঞানিক, আর দেখে তারা না পারে কারণ বলতে, না পারে উড়িয়ে দিতে। মৃগাঙ্কবাবুর ক্ষমতাও কি এ ধরনের? তুলসীবাবু বললেন, 5:30 বাজে, চলুন আমি আপনি একসঙ্গে গিয়ে ওকে রিকোয়েস্টটা করি, তাহলে জোরটা বেশি হবে। ফেলুদা উঠে পড়ে বলল, তোরা বরং একটু বেরিয়ে আয় না। আমার নিজেরও এক ঘরে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগছিল না। লালমোহনবাবুও বলছিলেন গোসাইপুরের শরৎকালের বিকেলের তুলনা নেই, তাই ফেলুদার বেরোনোর সঙ্গে সঙ্গেই আমরাও দুজন বেরিয়ে পড়লাম। 2 দিন আগে যখন এসেছিলাম তখন একরকম মনে হয়েছিল গ্রামটাকে, আজ আমার মনে হচ্ছে আরেক রকম। তার কারণ মন বলছে এই সুন্দর গ্রামের কোনো একটা গোপন জায়গায় গলায় ফাঁসি দিয়ে মরা মানুষের লাশ লুকিয়ে আছে। হঠাৎ যদি দেখি, না ওসব ভাববো না, তাহলে বেড়ানো মাটি হয়ে যাবে। কিন্তু বাঁশি বনের মধ্যে দিয়ে এগোতে এগোতে আলো কমে আসার সঙ্গে সঙ্গে সাহসটা আবার কমে গিয়েছিল। সেটাকে বাড়িয়ে দিল মূকাভিনেতা বেনি মাধব। আরে আমি যে আপনাদের বাড়ি যাচ্ছিলাম, বললুম না শুক্রবার বিকেলে এসে অভিনয় দেখিয়ে যাব। কি করি বলেন ভাই, বললেন লালমোহনবাবু। এমন একটা বিপর্যয় ঘটে যাবে সে কি জানতাম? এরপরে অ্যাক্টিং দেখার মুড থাকে? তুমিই বলো। তা যা বলেছেন স্যার। তা আপনারা কদিন আছেন? হ্যাঁ, তা 3 দিন তো আছেই। এদিক চললেন কোথায়? কোন দিকে যাওয়া যায় তুমিই বলো না। বাদুড়ে কালী দেখেছেন স্যার? 17 শতাব্দীর টেম্পল, এখনও কিছু হাতের কাজ রয়ে গেছে দেয়ালে। চলুন দেখিয়ে দিচ্ছি। আমি যে সকালে দেখেছি মন্দিরটা সেটা আর বললাম না। সত্যি বলতে কি তখন যা মনের অবস্থা ছিল তাতে হাতের কাজটা চোখে পড়েনি। মিনিট 3 যেতেই মন্দিরটায় পৌঁছে গেলাম। এখানে সকালেই আসা উচিত। সন্ধেবেলা গাটা একটু ছমছম করে। পাশেই আবার একটা বটগাছ, তার একটা বুড়ি মন্দিরের চূড়োটাকে আঁকড়ে ধরে খুলি ফাটিয়ে দিয়েছে। এইখানটায় বলি হতো স্যার। বটগাছের গুড়ির পাশে একটা জায়গা দেখিয়ে বলল বেনি মাধব। বলি? লালমোহনবাবু কাপা গলায় জিজ্ঞেস করলেন। নরবলি স্যার, গোসাইপুরের ডাকাত, ওয়ার্ল্ড ফেমাস নেদো ডাকাতের ইতিহাস পড়েননি? ওই নিয়েই তো আপনার একটা রহস্য রোমাঞ্চের বই হয়ে যায়। ভেতরটা দেখবেন, টর্চ আছে? ভেতরটা এর মধ্যে অন্ধকার হয়ে গেছে। ভেতর? ধরা গলায় বললেন লালমোহনবাবু। টর্চ তো আনিনি ভাই, শুনেছি বাদুর টাদুর। বাদুরের তো এখন ইভিনিং এক্সকারশন স্যার, এই তো সবে চড়তে বেরিয়েছে। বাদুর দেখতে চাইলে? না ভাই, চাই না, বরং না দেখাটাই বাঞ্ছনীয়। চলে আসুন স্যার, ম্যাচ জেলেছি। একটা বিড়ি ধরালুম স্যার, কিছু মাইন্ড করবেন না তো? নো নো ভাই, মাইন্ড কি, তুমি 5টা বিড়ি একসঙ্গে ধরাও না। বেনিমাধব বিড়ি ধরিয়ে জ্বলন্ত দেশলাইটা মন্দিরের দরজার জায়গায় ধরল, আর অমনি এক লাফে আমার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো। লালমোহনবাবু এবার 4 বার জি 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 বলে থেমে গেলেন। জীবনবাবুর মৃতদেহ মন্দিরের ভিতরে থামের আড়ালে নীল পাঞ্জাবি আর সাদা পায়জামার খানিকটা উকি মারছে। সকালে হাতে ঘড়ি ছিল, এখন নেই। এই দেখুন কে কাপড় ফেলে গেছে। বেনিমাধব দিব্যি এগিয়ে যাচ্ছিলেন, বোধহয় কাপড়গুলো উদ্ধার করে তার মালিককে ফেরত দিতে। লালমোহনবাবু তার শার্টের কোনা খামচে ধরে বললেন, ওটা লাশ। পুশ 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 পুলিশের ব্যাপার। মূকাভিনেতা লাশ শুনেই মুখ মেরে গিয়েছিলেন। এইবার দেখলাম তার অভিনয়। অবাক থেকে শুরু করে এক ধাপে আতঙ্কে পৌঁছে গিয়ে তিনি দেখিয়ে দিলেন কথা না বলে কি করে পিছু টান দেওয়ার অভিনয় করতে হয়। আমরাও আর অপেক্ষা না করে এই বিভীষিকাময় পরিবেশ থেকে ঘুরে জোরে হেঁটে বাড়ি মুখে রওনা দিলাম। ফেলুদা দেখলাম ফিরে এসেছে। বলল, অমন ফ্যাকাশে মেরে গেছিস কেন? চটপট রেডি হয়ে নে, 15 মিনিটের মধ্যে আত্মা নামবে।
লালমোহনবাবু ফেলুদাকে দেখে সম্পূর্ণ স্বাভাবিক। বললেন, একটা ইম্পর্টেন্ট ডিসকভারি করে এলুম। অবশ্যই এক নয়, দুজনে। জীবনবাবুর লাশ পড়ে রয়েছে বাদুড়ে কালী মন্দিরে। পুলিশকে জানাবেন না খুঁজতে দেবেন? আমি জানতাম সুধাকর দারোগাকে লালমোহনবাবুর মোটেই পছন্দ হয়নি, তাই খুঁজতে দেবেন। ফেলুদা বলল, মন্দিরের ভেতরে গিয়েছিলেন? নো স্যার, লাশ তো হ্যান্ডেল করা বারণ, তাই আর যাইনি। তবে বিয়ন্ড ডাউট জীবন মল্লিক। ঠিক আছে, সুধাকরবাবু এসেছিলেন একটু আগে, বোধহয় ভট্টাচার্য মশাইয়ের ওখানে আসছেন, তখন খবরটা দিয়ে দিলেই হবে। 10 মিনিটের মধ্যে আমরা রওনা দিয়ে দিলাম। তুলসীবাবু বললেন যে একবার উকিলবাবুর বাড়ি থেকে চট করে ঘুরে আসতে হবে। কালকের অনুষ্ঠানটা যে ভেস্তে যেতে পারে সেটা ওকে জানানো দরকার। যাবার পথে ফেলুদা বলল, মৃগাঙ্কবাবু নাকি জীবনলালের আত্মা নামানোর ব্যাপারে আপত্তি দূরের কথা রীতিমতো আগ্রহ দেখিয়েছেন। বাইরে থেকে আরও 3 লোক এসেছেন, তাদের বাইরে বসিয়ে রেখে আগে আমাদের কাজটা করে দেবেন। মৃগাঙ্কবাবুর ঘরে আজ তক্তপোষের বদলে রয়েছে একটা কাঠের টেবিল, আর সেটাকে ঘিরে টিন আর কাঠে মেশানো 5টা চেয়ার। এরই একটাতে বসে আছেন মৃগাঙ্ক ভট্টাচার্য। টেবিলের মাঝখানে রয়েছে একটা পিদিম, আর তার পাশেই একটা কাগজ আর পেন্সিল। এছাড়া ঘরে রয়েছে 2টোর বদলে একটা বেঞ্চি আর 2টো মোড়া। বেঞ্চিতে বসে আছেন ভাগ্নে নিত্যানন্দ। আমরা 3 জনে 3টে চেয়ারে বসলাম। একটা খালি রইল তুলসীবাবুর জন্য। তুলসীচরণের জন্য অপেক্ষা করব কি? প্রশ্ন করলেন মৃগাঙ্কবাবু। 5 মিনিট দেখা যেতে পারে, বলল ফেলুদা। আমি জানতাম, সেদিন আপনাকে দেখে উপলব্ধি হয়েছিল আমার যে আমার কাছে আপনার আসতে হবে। ভদ্রলোকের গলাটা এই অন্ধকার ঘরে গম গম করছে। মৃগাঙ্কবাবু বলে চললেন, বিজ্ঞান অর্থ বিশেষ জ্ঞান। পরলোকগত আত্মার সঙ্গে যোগস্থাপন হলো এই বিশেষ জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান। সুতরাং যারা প্রকৃত বৈজ্ঞানিক তারা এই বিশেষ জ্ঞানকে হেয় জ্ঞান করে না। জ্ঞান করে এই ঘ্যানঘ্যানানি আমার আর ভালো লাগছিল না। ভদ্রলোক এবার আরম্ভ করলেই পারেন। আপনারা সকলেই পরলোকগত জীবনলালকে প্রত্যক্ষ করেছেন এবং তিনি সদ্য মৃত। এই 2 কারণেই আজকের অধিবেশনের চূড়ান্ত সাফল্য আমি আশা করি। আত্মা এখনও নরলোক হতে পরলোকে উত্তীর্ণ হবার অবকাশ লাভ করেনি। অনেক পার্থিব বন্ধন মুক্ত করে তবে আত্মার উত্তরণ। জীবনলালের আত্মা এখনও আমাদের পরিপার্শ্বে বিদ্যমান। সে আমার আবাহনের অপেক্ষায় আছে। সে জানে আমি তাকে ডাকলে পাব। আমি জানি তাকে ডাকলে সে আসবে। জীবনলালের আত্মা ত্রিকালজ্ঞ, অবিনশ্বর, জলে স্থলে অন্তরিক্ষে তার অবাধ গতি। আমার এই লেখনী হবে তারই লেখনী, তারই জ্ঞান, তারই উপলব্ধি, তারই বিশ্বাস। ব্যক্তি হবে তারই ভাষায় আমার এই লেখনীর সাহায্যে। এবার ফেলুদার মুখ খুলল। এ অবস্থায় কথা বলা ওর পক্ষেই সম্ভব, কেননা আমার গলা শুকিয়ে গেছে, আর আমার বিশ্বাস লালমোহনবাবুরও। আপনি কি লিখছেন সেটা জানার জন্য সকলেরই কৌতূহল হবে, অথচ আমি ছাড়া আর সকলেই টেবিলের উল্টা দিকে বসেছে। লেখা পড়া সম্ভব নয়। আমি যদি সকলের সুবিধের জন্য পড়ে দিই তাতে কি আপনার আপত্তি আছে? কোনো আপত্তি নেই, বললেন মৃগাঙ্কবাবু। আপনি স্বচ্ছন্দে লেখা পড়ে শুনিয়ে দিতে পারেন। আপনার জিজ্ঞাসা তো একটাই, নয় কি? 3টে ডাকাতের পরিচয়, খুনির পরিচয় এবং কখন কিভাবে খুনটা হয়। উত্তম, বললেন মৃগাঙ্কবাবু। 5 মিনিটের মধ্যেও তুলসীবাবু এলেন না দেখে মৃগাঙ্কবাবু কাজ আরম্ভ করে দেওয়া স্থির করলেন। মনে মনে বললাম, তুলসীবাবু এই জিনিস অনেক দেখেছেন, তার পুরোটা না দেখলেও চলবে। অনুগ্রহ করে আপনাদিগের প্রত্যেকের হস্তদ্বয় অঙ্গুলি প্রসারিত করে এই টেবিলের উপর স্থাপন করুন। কাঠের টেবিলে হাতগুলো রাখার সঙ্গে সঙ্গে যে একটা টকটক শব্দ শুরু হলো, সেটা আর কিছুই না। লালমোহনবাবুর কাপা আঙ্গুল টেবিলের উপর তবলার বোল তুলে ফেলছে। ভদ্রলোক দাঁতে দাঁত চেপে হাতে স্টেডি করলেন। মৃগাঙ্কবাবুর চোখ বন্ধ, ঠোঁট নড়ছে। চারিদিক একেবারে নিস্তব্ধ বলেই বুঝলাম উনি ফিসফিস করে একটা শ্লোক আওড়াচ্ছেন। মিনিট পরে সেটাও বন্ধ হয়ে গেল। এবারে যাকে ইংরেজিতে বলে ডেথলি সাইলেন্স। পিদিমের শিখা কাঁপছে আর তার চারপাশে ঘুরঘুর করছে 3টে ফড়িং।
ঘরের চারদিকের দেওয়ালে 4টে মানুষের ছায়া থরথর করে কাঁপছে। আর চোখে ফেলুদার দিকে চেয়ে তার মনের অবস্থা কিছু বুঝতে পারলাম না। চোয়াল শক্ত, চোখের পাতা প্রায় পড়ছেই না। দৃষ্টি সটান মৃগাঙ্কবাবুর দিকে। মৃগাঙ্কবাবু নিজে যেন পাথরের মূর্তি। এর মধ্যে কখন যে পেন্সিলটা তার হাতে চলে গেছে জানি না। সেটা এখন খাতার সাদা পাতার উপর ধরা। শীষের ডগাটা ঠেকে রয়েছে কাগজের সঙ্গে। এবার মৃগাঙ্কবাবুর ঠোঁটে কাঁপুনি আরম্ভ হলো। কপালে বিন্দু বিন্দু ঘাম। আমার পাশে আবার তবলার বোল শুরু হয়েছে। এখন আওয়াজটা রীতিমতো ভৌতিক বলে মনে হচ্ছে। অনেকেরই এই অবস্থায় হাত পা কাঁপতে পারে, যদিও আমার কাঁপছে শুধু বুক। জীবনলাল, জীবনলাল, জীবনলাল। 3 বার পরপর অতি আস্তে উচ্চারণ হলো নামটা। মৃগাঙ্কবাবুর ঠোঁটটা নড়ল কিনা তাও ভালোভাবে বুঝতে পারলাম না। এসেছেন? আপনি এসেছেন? প্রশ্ন এলো আমাদের চমকে দিয়ে আমাদের পেছন থেকে। এবারে বুঝলাম নিত্যানন্দের ভূমিকাটা কি। মৃগাঙ্কবাবু নিজে এই অবস্থায় কথা বলেন না, হয়তো বলা সম্ভবই না। এসেছি। ফেলুদার গলা। খাতায় লেখা হয়েছে, ফেলুদা সেটাই পড়ে বলছে। আমার চোখ মৃগাঙ্কবাবুর হাতের দিকে গেল। পেছন থেকে প্রশ্ন এলো, তুমি কোথায় আছো? কাছেই, পড়ে বলল ফেলুদা। কতগুলি প্রশ্ন তোমাকে করা হবে, সেগুলোর জবাব দিতে পারবে? পেন্সিল নাড়ল। পারব, পড়ে বলল ফেলুদা। সিন্দুক খুলে টাকা নিল কে? আমি। তোমাকে যে হত্যা করলো তাকে দেখেছিলে? হ্যাঁ। চিনেছিলে? হ্যাঁ। কে সে? বাবা। কিন্তু কিভাবে খুনটা করলো সেটা আর জানা হলো না, কারণ প্রশ্নটা হবার সঙ্গে সঙ্গে এতেই হবে বলে ফেলুদা উঠে দাঁড়ালো। তারপর আমার দিকে ফিরে বলল, তোপসে ওই লণ্ঠনটা আনতো, দরজার বাইরে রাখা হয়েছে, আলো বড় কম। আমি ভ্যাবাচেকা। লণ্ঠনটা এনে টেবিলের উপর রাখলাম। ফেলুদা মৃগাঙ্কবাবুর সামনে থেকে কাগজটা তুলে নিল। তারপর উত্তরগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, মৃগাঙ্কবাবু, আমার মনে হচ্ছে আপনার এই আত্মাটি এখনও ঠিক ত্রিকালজ্ঞ হয়ে উঠতে পারেনি, কারণ প্রশ্নোত্তরে কতগুলো গোলমাল পাচ্ছি। মৃগাঙ্কবাবু কটমট করে ফেলুদার দিকে চাইলেন, যেন এক চাহনিতে ফেলুদাকে ভস্ম করবেন। ফেলুদা তাকে আগ্রহ করে বলে চলল, যেমন তাকে জিজ্ঞেস করা হয়েছে সিন্দুক খুলে টাকা নিল কে, উত্তর হচ্ছে আমি। কিন্তু সিন্দুকে তো টাকা ছিল না মৃগাঙ্কবাবু। ম্যাজিকের মতো মৃগাঙ্কবাবুর মুখ থেকে ক্রোধের ভাবটা চলে গিয়ে সেখানে দেখা দিল সংশয়। ফেলুদা বলল, টাকা ছিল না বলছি। এই কারণে যে সিন্দুক খুলেছিল জীবনলাল নয়, খুলেছিল প্রদোষচন্দ্র মিত্র। অবশ্যই জীবনবাবু এই ব্যাপারে আমাকে সাহায্য করেছিলেন। তিনিই মাঝরাত্রিরে দরজা খুলে আমাকে ঢুকতে দেন। তিনিই বলে দেন যে তার বাবার বালিশের তলায় থাকে সিন্দুকের চাবি। ভোলানাথ বাবু আর শ্যামলাল বাবুকে বাঁধার ব্যাপারেও অবশ্যই তিনি আমাকে সাহায্য করেন। যাই হোক, সিন্দুকে টাকার বদলে যেটা ছিল সেটা হলো। ফেলুদা পকেট থেকে আরেকটা কাগজ বের করল। এটাও খাতার কাগজ, এটাতেও পেন্সিল দিয়ে লেখা। এই কাগজটাই, বলল ফেলুদা। শ্যামলাল বাবুর কাছ থেকে চেয়ে আমি পাইনি, এটার প্রয়োজন ছিল। এই কারণেই যে মৃগাঙ্কবাবুর সততা সম্বন্ধে আমার মনে সন্দেহ উপস্থিত হয়েছিল, আর সেটা হয়েছিল একেবারে প্রথম দিনের সাক্ষাতের পরেই। আমার সঙ্গে আলাপ হবার পর মুহূর্তে তিনি ভান করলেন যে আমার নাম এবং পেশা তিনি অলৌকিক উপায়ে জেনে ফেলেছেন। আসলে এগুলো কিন্তু তাকে আগেই জানিয়ে রেখেছিলেন তুলসীবাবু, তাই নয় তুলসীবাবু? তুলসীবাবু এর মধ্যে কখন যে অন্ধকারে ঘরে ঢুকে মোড়ায় বসেছেন তা দেখিইনি। ভদ্রলোক ফেলুদার কথায় ভারী অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বললেন, মানে আপনার মানে যদি একটু ভক্তিভাব জাগে। ফেলুদা তাকে থামিয়ে বলল, দোষ আমি আপনাকে দিচ্ছি না তুলসীবাবু, আপনি তো আর নিজেকে মহৎ প্রতিপন্ন করার চেষ্টা করেন না, কিন্তু ইনি করেন। যাই হোক, এই ভণ্ডামির গন্ধ পেয়েই আমি কাগজটা পেতে বদ্ধপরিকর। আমার আশা ছিল শ্যামলাল বাবু সম্পর্কে কয়েকটা খটকার উত্তর আমি এই কাগজে পাব। পিদিমের আলোতেও বুঝতে পারলাম মৃগাঙ্কবাবুর কপাল ঘেমে গেছে।
ফেলুদা কাগজটা আলো ধরে বলল, দুর্লভ মল্লিকের আত্মা এই কাগজে তার ছেলের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রশ্নগুলো মুখে করা হয়েছিল, তাই এতে লেখা নেই, কিন্তু উত্তরগুলো থেকে প্রশ্নগুলো অনুমান করা যায়। আমি উত্তরের পাশে পাশে সেগুলো লিখেছি এবং সেইভাবেই পড়ে শোনাচ্ছি। আমার ভুল হলে সংশোধন করে দেবেন মৃগাঙ্কবাবু। মৃগাঙ্কবাবুর দ্রুত নিঃশ্বাসে প্রদীপের শিখা কেঁপে কেঁপে উঠছে। ফেলুদা পড়া আরম্ভ করল। 1 নম্বর প্রশ্ন, আমার শত্রু কে? উত্তর, ঘরেই আছে। সে কি আমার মৃত্যু কামনা করে? না। তবে কি চায়? টাকা। টাকা রক্ষার উপায় কি? সিন্ধুকে রেখো না। কোথায় রাখব? মাটির নিচে। কোনখানে? বাগানে। বাগানের কোথায়? উত্তরে। উত্তরে কোথায়? আম গাছের নিচে। কোন আম গাছ? দেওয়ালের ফাটলের ধারে। ফেলুদা এবার হাতের কাগজটা টেবিলের উপর রেখে বলল, শ্যামলাল বাবুর পায়ের তলায় মাটি এবং গায়ে মশার কামড় দেখে মনে হয়েছিল তিনি কোনো কারণে বাগানে গিয়ে সেখানে কিছুটা সময় কাটিয়েছেন। আজ জানি তিনি এই কাগজের অর্থাৎ মৃগাঙ্কবাবুর নির্দেশ অনুযায়ী সিন্দুক থেকে টাকার বাক্স বার করে মাটিতে পুঁততে গিয়েছিলেন। টাকা লুকিয়ে রাখার এই প্রাচীন পন্থা শ্যামলাল বাবুর মন পুত হবে, এটা মৃগাঙ্কবাবু বুঝেছিলেন। এই টাকার উপর মৃগাঙ্কবাবুর অনেক লোভ ছিল, কিন্তু বিশ্বস্ত ভোলানাথ যতদিন আছেন ততদিন সিন্দুকের নাগাল পাওয়া অসম্ভব। প্রথমে চেষ্টা করেছিলেন ভোলানাথ বাবুর উপর শ্যামলালের সন্দেহ ফেলে তাকে হাঁটানোর। সেটা সফল হয়নি, কিন্তু সেই সময় আশ্চর্য সুযোগ এসে যায়। শ্যামলালবাবু নিজেই মৃগাঙ্কবাবুকে ডেকে পাঠান আত্মা নামানোর জন্য। মৃগাঙ্কবাবু তার আশ্চর্য বুদ্ধি দিলে 1 ঢিলে 2 পাখি মারেন। শ্যামলালের ঘরের লোককেই শ্যামলালের শত্রু করে দেন এবং টাকার বাক্স সিন্দুক থেকে বার করিয়ে আনে বাগানে। এবং সেই বাক্স কাল সন্ধেবেলা একটা শব্দ শুনে পিছনে ফিরে দেখি ভাগ্নে বেঞ্চি ছেড়ে দরজার দিকে একটা লাফ মেরেছে, কিন্তু ঘর থেকে বেরোনো আর হলো না, কারণ দুটো শক্ত হাত তাকে বাধা দিয়েছে। এবার হাতের মালিক ভাগ্নে সমেত ভিতরে ঢুকলেন। আরে বাস, এই যে সুধাকর দারোগা। দারোগা বললেন, বাক্সটা পেয়েছি মিস্টার মিত্তির, একটা ট্রাঙ্কের মধ্যে কাপড়ের নিচে রাখা ছিল। মনীষ, দাও তো। একজন কনস্টেবল একটা স্টিলের বাক্স নিয়ে ঘরে ঢুকে সেটাকে টেবিলের উপর রাখল। এর ডালা তো ভেঙেই ফেলা হয়েছে দেখছি, বলল ফেলুদা। বাক্স খুলতে লণ্ঠন আর পিদিমের আলোয় তারা তারা 100 টাকার নোট দেখেই বুঝলাম এত টাকা আমি একসঙ্গে কখনোই দেখিনি। কিন্তু খুন? হঠাৎ চিৎকার করে উঠলেন মৃগাঙ্কবাবু। খুন করল কে? খুন তো আমি করিনি। খুন একজনই করেছে মৃগাঙ্কবাবু। ফেলুদার গলা যেন খাপ খোলা তলোয়ার, এবং তারও নাম প্রদোষচন্দ্র মিত্র। খুন হয়েছে। আপনার ভণ্ডামি, আপনার শয়তানি, আপনার লোভ, এর কোনোটাই আর কোনোদিনও মাথা তুলতে পারবে না, কারণ সকলেই জানবে যে আপনি আজ অপূর্ব ক্ষমতা বলে একটি জীবন্ত ব্যক্তির আত্মাকে পরলোক থেকে ডেকে এনেছেন আপনার এই ঘরে। আসুন জীবনবাবু। এবার পিছনে নয়, সামনের দরজা দিয়ে ঢুকলেন জীবনলাল মল্লিক। তাকে দেখে মৃগাঙ্কবাবু যে কথাটা বলে আত্মনাদ করলেন সেটা লালমোহনবাবুর বিশ্বাস হতহুষ্মি, কিন্তু আমি যেন শুনলাম হায়, হাতে হাত করা। অবশ্যই হাতে হাত করা পড়েছিল ঠিকই। সুধাকরবাবু শুধু একটা অভিযোগ করলেন ফেলুদাকে, মিছে মিছে দুটো পুকুরে জাল ফেললেন আমাদের দিয়ে। কি বলছেন সুধাকরবাবু? বলল ফেলুদা। জীবনবাবু খুন হয়েছে এ ধারণা সকলের মনে বদ্ধমূল না হলে মৃগাঙ্কবাবুর ভণ্ডামি হাতে নাতে ধরব কি করে? জীবনবাবু খুনের ব্যাপারটা শুধু মৃগাঙ্কবাবুকেই শায়েস্তা করার জন্য একেবারে প্ল্যান করে ভাওতা। এদিকে আমি আর ফেলুদা আর ওদিকে লালমোহনবাবু ও ভোলানাথবাবু চলে যাওয়া মাত্র ভদ্রলোক বাগান থেকে উঠে বাড়িতে ফিরে গিয়ে দোতলার পিছন দিকের একটা গুদম ঘরে গা ঢাকা দেন। যাবার পথে ঠাকুমা দেখে ফেলেছিলেন, কিন্তু সেটা ফেলুদা ম্যানেজ করে। আজ সন্ধ্যায় তিনি আবার বাড়ি থেকে বেরিয়ে আসেন মৃগাঙ্কবাবুর বৈঠকের শেষে আত্মপ্রকাশ করবেন বলে। সেই সময় বাসবনে দূর থেকে আমাদের দেখে বাদুড়ে কালী মন্দিরে ঢুকে পড়া মরা সেজে পড়ে থাকতে হয়। রাত্রে খাবার সময় তুলসীবাবু কাচুমাচু ভাব করে ফেলুদাকে বললেন,
আপনি আমার উপর অসন্তুষ্ট হননি তো? অসন্তুষ্ট? বলল ফেলুদা। আপনি আমাকে কতটা হেল্প করেছেন জানেন? লোকটা সেদিন আমার নাম নিয়ে হেয়ালি না করলে তো ওর উপর আমার সন্দেহই পড়তো না। আমার তো আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। আজ জীবনবাবু আমাদের বাড়িতে যাচ্ছিলেন, বললেন আমি বেরোবার আগে বাবাকে প্রণাম করে এলাম। কি মনে হলো? জিজ্ঞেস করল ফেলুদা। তাজ্জব বনে গেলাম, বললেন জীবনবাবু। আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন ব্যবসা কেমন চলছে? লালমোহনবাবু এতক্ষণ মাছের মুড়ো চিবোচ্ছিলেন বলে কিছু বলেননি। এবার তুলসীবাবুর দিকে ফিরে বললেন, তাহলে কালকের ইয়েটা? হচ্ছে বই কি, এখন তো আর কোনো বাধা নেই। ভেরি গুড, আমার ইয়েটাও রেডি আছে। এখানেই শেষ হলো সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে গোসাইপুর সরগরম আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।